হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণীর ভূগোলের একটি সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা রয়েছে। এবারের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 6টি। 1 নম্বর, কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 3 জানুয়ারি। 3 জানুয়ারি সূর্যের আমরা সবচেয়ে কাছে আসি, সেই দিনটাকে বলা হয় অনুসূর অবস্থান। পরের প্রশ্ন 2 দাগ, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? সঠিক উত্তরটি হবে অপশন সি, 13 লক্ষ গুণ বড়। পরের প্রশ্ন 3 দাগ, অক্ষরেখাগুলি হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি, পূর্ণবৃত্ত। অক্ষরেখাগুলি কেমন? পূর্ণবৃত্ত। আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন 4 দাগ, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশনে নিরক্ষীয় অঞ্চলে। আমি অপশনগুলো পড়ছি না, তার কারণ অপশনগুলো বললে ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য আমি অপশনগুলো পড়ছি না, শুধু উত্তরটা করে বলে দিচ্ছি। পরের প্রশ্ন 6 দাগ, পৃথিবীর বৃহত্তম বনভূমি? সঠিক উত্তরটি হবে অপশনে তৈগা বনভূমি, পৃথিবীর বৃহত্তম বনভূমি। পরের প্রশ্ন 7 দাগ, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব? সঠিক উত্তরটি হবে অপশন সি, 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 8 দাগ, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি? সঠিক উত্তরটি হবে অপশন বি, নিরক্ষীয় অঞ্চলে। এর সাথে মনে রাখবে পৃথিবীর আবর্তনের গতিবেগ সব থেকে কম কিন্তু মেরু অঞ্চলে। পরের প্রশ্ন 9 দাগ, এশিয়ার পিত নদী বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশনে হুয়াংহো নদীকে এশিয়ার পিত নদী বলা হয়। পরের প্রশ্ন 10 দাগ, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো? সঠিক উত্তরটি হবে অপশন বি, সাফানিয়া। সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। আর যদি আসতো শুধু বিশ্বের বৃহত্তম তৈলখনির নাম তাহলে হতো ঘাওয়ার, কিন্তু এখানে বলেছে সামুদ্রিক তৈলখনি, যার জন্য উত্তরটা হবে সাফানিয়া। তোমরা এগুলো কনফিউশন করবে না, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 10টি। 1, কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? উত্তর 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলা হয়। তার সাথে মনে রাখবে 23শে সেপ্টেম্বর তারিখটিকে জলবিষুবও বলা হয়। পরের প্রশ্ন 2 দাগ, পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? উত্তর হবে ঘাওয়ার, আমি একটু আগেই বলে দিলাম। পরের প্রশ্ন 3 দাগ, সমান বায়ু চাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে কি বলে? উত্তর হবে তাকে সমচাপ রেখা বলে, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগ, টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? উত্তর হবে কিহিন শিল্পাঞ্চল। কিহিন শিল্পাঞ্চল টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম। পরের প্রশ্ন 5 দাগ, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরের প্রশ্ন 6 দাগ, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান পূর্ব, কথাটা অবশ্যই মনে রাখবে, কনফিউশন করবে না। পরের প্রশ্ন 7 দাগ, হিমালয় ও কুয়েনলুনের মধ্যে কোন মালভূমি আছে? উত্তর হবে হিমালয় ও কুয়েনলুনের মধ্যে আছে তিব্বত মালভূমি। পরের প্রশ্ন 8 দাগ, পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। আমি আরও অনেক সাজেশন দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। পরের প্রশ্ন 9 দাগ, পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে? উত্তর হবে নিরক্ষরেখায়। পরের প্রশ্ন 10 দাগ, কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়? উত্তর 21শে মার্চ বা মহাবিষুব, 23শে সেপ্টেম্বর বা জলবিষুব এর দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়। পরের প্রশ্ন 11 দাগ, কোন শহরের উপর দিয়ে মূলমধ্য রেখা গিয়েছে বলে কল্পনা করা হয়েছে? উত্তর হবে লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে মূলমধ্য রেখা গেছে। চলো পরের প্রশ্ন।
এরপর দেখো 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1. মুক্তিবেগ কাকে বলে? উত্তর, যে বেগে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের হিসাবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে হবে। এই বেগে কোনো বস্তু আর নিচের দিকে পড়বে না, যেমন কৃত্রিম রকেট, মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 2 দাগ, অধিবর্ষ কাকে বলে? উত্তর, যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয় সেই বছরকে অধিবর্ষ বলে। যেমন 2020 সাল অধিবর্ষ বছর, অর্থাৎ যে সমস্ত বছরগুলিকে 4 এবং 400 দিয়ে ভাগ করা যায় সেই বছরগুলিকে বলা হয় অধিবর্ষ বছর। পরের প্রশ্ন 3 দাগ, জিপিএস এর পূর্ণ নাম কি? এর ব্যবহার লেখো। দেখো, জিপিএস এর পূর্ণ নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। ভেরি ইম্পর্টেন্ট। জিপিএস এর ব্যবহার: 1. কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়। পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে জিপিএস ব্যবহার করা হয়। 2. প্রতিরক্ষার কাজে। দেশের প্রতিরক্ষার কাজে জিপিএসের গুরুত্ব অপরিসীম। যেমন শত্রুপক্ষের অবস্থান সঠিকভাবে নির্ণয়, রকেট ও ক্ষেপণাস্ত্রের দিক নির্ণয় করতে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন 4 দাগ, স্থানীয় সময় কাকে বলে? উত্তর, কোন স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় দুপুর 12টা বা মধ্যাহ্ন ধরা হয়। পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1. অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, অপসূর অবস্থান: 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনুসূর অবস্থান: 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। এর পিকচারটা পারলে দিবে অবশ্যই, তার কারণ পিকচার দিলে ভূগোলে নাম্বারটা একটু ভালো আসে। দেখো পিকচারটা, অনুসূর অবস্থান 14,70,00,000 কিলোমিটার, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 3 জানুয়ারি ঘটে। আর অপসূর অবস্থান 15,20,00,000 কিলোমিটার, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। এইরকম করে সুন্দর একটা পিকচার একে অবশ্যই দেবে। পরের প্রশ্ন 2 দাগ, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো: এ. সমচাপ রেখাগুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে। বি. সমচাপ রেখাগুলির বায়ু চাপের মান সমুদ্রপৃষ্ঠের বায়ু চাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। সি. সমচাপ রেখাগুলি কখনোই পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না। ডি. সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তর, এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়ে থাকে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন 4 দাগ, ফেরেলের সূত্র আলোচনা করো। উত্তর, পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ুর সমচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একেই বলা হয় ফেরেলের সূত্র। সূত্র কথাটা লেখা নাই, উঠে গেছে, তোমরা একটু লিখে নিও। তারপর দেখো নামকরণ। 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নামানুসারে এই সূত্রের নামকরণ করা হয়েছে ফেরেলের সূত্র। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরের প্রশ্ন, পামের গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন?
উত্তর, মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণীগুলির এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থি বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 5 নম্বর করে থাকবে। 1. অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 4টি করে বৈশিষ্ট্য লেখো। দেখো, অক্ষরেখা 4টি বৈশিষ্ট্য পয়েন্ট করবে। 1. অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে প্রসারিত। 2. অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। 3. প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। এই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 4. সমাক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কিছুটা বেশি। 5. অক্ষরেখাগুলির পরস্পরের সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপর পয়েন্ট করবে দ্রাঘিমা রেখা 4টি বৈশিষ্ট্য। 1. দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। 2. দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি একটি অর্ধবৃত্ত। 3. প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। 4. প্রতিটি দ্রাঘিমা রেখা সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে প্রসারিত হয়। তোমাদের পরীক্ষায় দ্রাঘিমা রেখা অক্ষরেখার পার্থক্যটাও আসতে পারে, পার্থক্যটাও অবশ্যই পড়বে। আর অক্ষরেখা দ্রাঘিমা রেখা কাকে বলে সেটাও পড়ে নেবে। চলো পরের প্রশ্ন। তার সাথে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 2-এর দাগ, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? উত্তর, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কারণ বন্যা প্রবণ পয়েন্ট করবে। উত্তরবাহিনী নদীর মোহনাগুলি উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত হওয়ায় বছরের অধিকাংশ সময় 8 থেকে 9 মাস বরফাচ্ছন্ন থাকে। এর ফলে শরৎকালে পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাতের জল নদীর মোহনায় বাধা পায় এবং বন্যার সৃষ্টি করে। অপরদিকে বসন্তকালে বরফ গলা জল নদীর মধ্য দিয়ে প্রবাহিত হতে না পেরে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। পরের প্রশ্ন 3-এর দাগ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কি কি? উত্তর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি: 1. গাছের ছাল মোটা হয়। 2. গাছের শিকড় মাটির গভীরে প্রসারিত হয়। 3. গাছগুলি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। 4. ছোট থেকে মাঝারি দৈর্ঘ্যের গাছ জন্মায়। তারপর দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায়: অলিভ, কর্ক, লরেল, রোজমেরি, ম্যাকুইস, ইউক্যালিপটাস, ল্যাডার, আঙুর প্রভৃতি। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ফলের চাষ হয়। তারপরের পার্টটা দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি: মেহগনি, রোজউড, সেগুন, আয়রনউড, রবার, কোকো, সিংকোনা প্রভৃতি উদ্ভিদ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর দাগ, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পৃথিবীর বিভিন্ন অংশে স্থান ও সময়ের পরিবর্তনে বায়ুচাপের পরিবর্তন হয়। বায়ুচাপের তারতম্যের কারণগুলি নিচে আলোচনা করা হলো। 1. পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতির জন্য পৃথিবী পৃষ্ঠে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয়। এর ফলে বায়ু তার নির্দিষ্ট প্রবাহ পথ থেকে ছিটকে সরে যেতে চায়। সেই কারণে উক্ত অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। 2. মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর যে স্থানে কেন্দ্রে যত কাছে থাকে সেখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত বেশি হয়। তাই মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়। ঠিক আছে, চলো পরের পয়েন্ট, জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কম হয়। উদাহরণ, নিম্নচাপের বায়ু। 4. উচ্চতা। বায়ুমণ্ডলের নিচু স্তরে ভরের প্রায় 99% ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকে, তাই বায়ুর ঘনত্ব স্বাভাবিক নিয়মে বেশি হয়। বায়ুর ঘনত্ব বেশি হলে বায়ুর চাপ বেশি হয়, অর্থাৎ উচ্চচাপ হয়। কিন্তু প্রতি 1000 মিটার উচ্চতায় বাড়লে বায়ুর চাপ 12.60 মিলিবার হারে কমে যায়, কারণ উচ্চতা বৃদ্ধিতে বায়ুর ঘনত্ব কমতে থাকে। পরের পয়েন্ট করবে উষ্ণতা। উষ্ণতা বাড়লে বায়ুর স্তর পাতলা হয় ও হালকা হয়ে পড়ে, ফলে বায়ুর চাপ কম হয়, কিন্তু বিপরীত ক্ষেত্রে বায়ুর চাপ বেশি হয়।
তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।